নমস্কার বন্ধুরা, এক্সিলেন্ট ডে পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভুতুড়ে গল্প প্রেত আতঙ্ক। ইতিমধ্যেই যার প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব আমি আপনাদের পাঠ করে শুনিয়েছি। আজ তার অন্তিম পর্ব। চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে গল্পে ফেরা যাক। মোহন বলল, শুধু তাই নয়, আজ থেকে যে কদিন আমরা ঘাটশিলায় আছি সে কদিন এই বাড়িতেই থাকবো আমরা। রাখালদা একটু মনমরা হয়ে বললেন, যা আপনারা ভালো বোঝেন তাই করবেন, পরে যেন দোষ দেবেন না আমাদের। আর একটা কথা, এখানে আলোর কোনো কানেকশন নেই। দোকান থেকে একটা হারিকেন অথবা লণ্ঠন আনিয়ে রাখবেন। এই বলে আমাদের হাতে চাবি দিয়ে চলে গেলেন রাখালদা। এরপর এক সময় আমরাও আমাদের সেই ভাড়া করা বাড়িতে গিয়ে মালপত্তর যা ছিল নিয়ে চলে এলাম এখানে। তারপর সারাদিন ধরে এ ঘর সে ঘর, নিচে ওপর এই করতে লাগলাম। সম্পূর্ণ বাড়িটা আমাদের দখলে পেয়ে মনের ভাব এমনই হলো যেন বাড়িটা আমাদেরই হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের এই বাড়িতে আসতে দেখে কিছু কৌতূহলী মানুষও উঁকি ঝুঁকি মারতে লাগলো এদিক ওদিক থেকে। আমরাও সবার জন্যই বাড়িটার অবারিত দ্বার রাখলাম। সবাই যখন শুনলো আমরা এই বাড়ি কিনতে চাই, তখন যার পর নাই অবাক হয়ে গেল সকলে। সবাই এক বাক্যে বারণ করতে লাগলো এই বাড়িতে না থাকা বা এই বাড়ি না কেনার জন্য। সবাই বলল, বাড়িটা সত্যিই উপদ্রবের বাড়ি, না হলে কখনো এত কম দামে এত বড় বাড়ি এখানে এতদিন খালি পড়ে থাকে। আমরা সব শুনলাম, শুনে বললাম, তবু আমরা নিজেরা একবার পরখ করে দেখতে চাই। যদি সেরকম খারাপ কিছু না ঘটে তাহলে এই বাড়িই আমরা কিনছি। অবশেষে আমাদের জেদ দেখে দু একজন একটু অন্য সুরে কথা বলল, তা একান্তই যখন কিনবেন আপনারা, তখন দুই এক রাত এখানে থেকেই দেখুন। বাড়িটার বদনাম আছে ঠিকই, তবে সচরাচর কেউ তো থাকে না। এইভাবে মানুষজন সাহস করে এলে থাকতে থাকতে কি হয় কে বলতে পারে। দেখাই যাক না এতদিনে ভূতের উপদ্রব একটু কমেছে কিনা। কেউ বলল, হ্যাঁ হ্যাঁ, সাহস করে থেকেই যান। তাছাড়া আমরা যখন জেনে গেছি তখন আমরাও একটু সজাগ থাকবো। যদি বেশি ভয় টয় পান তো ছাদে উঠে জোরে চেঁচাবেন, দল বেঁধে ছুটে আসবো সবাই। আমরা জানলা দরজা বন্ধ করে ঘরে আলো জেলে তিন বন্ধুতে এই নির্জন বাড়িতে সত্যিকারের ভূত এলে কিভাবে মোকাবিলা করব সেই নিয়ে আলোচনা করতে লাগলাম। অনেক রাত পর্যন্ত আলোচনা করে যখন দেখলাম সব ভোঁ ভোঁ, তখন তক্তপোষে পাতা বিছানায় মশারি খাটিয়ে আমরা তিনজনে জড়াজড়ি করে লেপ চাপা দিয়ে শুলাম। শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুম। রাত তখন কত তা কে জানে। হঠাৎ ঝনঝন করে দরজার শিকল নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল আমাদের। শিকল নাড়তে নাড়তে কে যেন একজন ভারী কি গলায় বলল, এই যে, কে আছেন ভেতরে? দরজা খুলুন। আমরা তিনজনেই উঠে বসলাম। মোহন বলল, কে? কে তা দেখতেই পাবেন, দরজা খুলুন। আমরা উঠে গিয়ে দরজা খুললাম, কিন্তু কি আশ্চর্য, কোথায় কে? সব ফাঁকা। দালানের দরজাটাও খিল দেওয়া, যেমনকার তেমনই আছে। কে তাহলে কিভাবে এসে ঘুম ভাঙালো আমাদের? ভয়ে বুকের রক্ত হিম হয়ে এলো। একটা ঠান্ডা স্রোত নেমে এলো পিঠের শির দাঁড়াবে। আমরা আবার দরজা বন্ধ করে শুতে এলাম, কিন্তু এসে দেখি অসম্ভব ব্যাপার। এরই মধ্যে আমাদের তক্তপোষটা ঘরের উল্টো দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং আমাদের বিছানাও দখল করেছে কারা। দেখলাম আমাদের লেপটা মুড়ি দিয়ে কারা যেন দুজনে শুয়ে আছে। লেপটা এমন ভাবে ঢাকা যে মুখ দেখতে পাচ্ছি না তাদের, শুধু মাথা দুটো দেখা যাচ্ছে।
আমরা যত জোরে লেপটা তাদের গা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, তারা তত বেশি আঁকড়ে ধরতে লাগলো লেপটাকে। অবশেষে অনেকক্ষণ টানা হ্যাঁচড়ার পর লেপ আবার আলগা হয়ে গেল। বিছানা থেকে লেপটা উঠিয়ে নিয়ে দেখলাম কেউই নেই ভেতরে। আমরা তিনজনে আবার তক্তপোষটাকে যথাস্থানে ফিরিয়ে এনে ফের লেপের তলায় ঢুকলাম। তারক বলল, না না ভাই, কাজটা ভালো করিনি। এতগুলো লোকের কথা ঠেলে এই বাড়িতে রাত কাটাতে এসে খুবই অন্যায় কাজ করেছি। এখন ভালোই ভালোই ফিরে যেতে পারলে বাঁচি। উফ, কি সাংঘাতিক! আমি তো ভয়ে কোনো কথাই বলতে পারলাম না। মোহন বলল, সকালটা একবার হলে হয়। এর আগে সত্যি কথা বলতে কি, ভূত প্রেত আমি বিশ্বাসই করতাম না, অথচ আজ যা দেখলাম একে মনের ভ্রম বলে উড়িয়ে দেওয়ার মতো মানসিকতাও আমার নেই। এ বাড়িতে আর এক মুহূর্ত থাকা উচিত নয়। আমরা ভয়ে জড়সড় হয়ে আরো কিছু ঘটে কিনা দেখবার আশায় জেগে রইলাম। ঘুম তো এলোই না, ঘুমোতে সাহসও হলো না। ঘুমিয়ে পড়লে আবার যদি শিকল ঝনঝন করে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর আমরা দালানে একটা খটখট শব্দ শুনতে পেলাম। মনে হলো কে যেন চটি পড়ে পায়চারি করছে। দালানের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত একবার যাচ্ছে, একবার আসছে, তারপর আবার সেই ঝনঝন করে শিকল নাড়ার শব্দ। সবাই আমরা তিনজনকে জড়িয়ে ধরলাম। কেউ আর উঠলাম না দরজা খুলতে। শিকল ঝনঝন করে বেজেই চলল। তারপরই শোনা গেল আবার আগের মতোই ক্রুদ্ধ কণ্ঠস্বর, কারা আছে ভেতর? দরজাটা এত করে খুলতে বলছি যে, দরজা খোলো। কে খুলবে দরজা? আমরা তখন আতঙ্কে নীল হয়ে উঠছি ক্রমশ। কেই বা যাবে দরজার কাছে? উঠে দাঁড়াবারও যে শক্তি নেই কারো। ক্রুদ্ধ কণ্ঠস্বর আবার শোনা গেল, দরজা না খুললে কিন্তু ভয়ানক ব্যাপার হবে। খোলো বলছি, না হলে ভেঙে ঢুকবো। বলার সঙ্গে সঙ্গেই দরজায় দমাদম লাথি পড়তে লাগলো। অগত্যা উঠতেই হলো। তিনজনে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে খিলটা খুলতেই দরজাটা সশব্দে দুহাট হয়ে খুলে গেল। মনে হলো কেউ যেন ওদিক থেকে জোরে ধাক্কা দিয়ে খুলে দিল দরজাটা। সে কি দারুণ শব্দ! গোটা বাড়িটা কেঁপে উঠল বুঝি। কিন্তু তা না হয় হলো। আবার তো সেই আগের মতো ভোঁ ভোঁ, কেউ কোথাও নেই। এই শীতেও গায়ে ঘাম দিল তখন। এরপরে আর বিছানায় ফিরে যাওয়ার মতো মন বা সাহস নেই। সেখানেও তো ওই আগের মতোই খারাপ ব্যাপার ঘটবে, অর্থাৎ কিনা লেপ নিয়ে টানাটানি। কি যে করি, পরস্পর মুখ চাওয়াচাই করছি। এমন সময় হঠাৎ আমাদের লণ্ঠনটাকে যেন আছাড় মেরে ভেঙে ফেললো। ঘরের ভিতর অন্ধকার, অন্ধকার ঘন অন্ধকারে ঢেকে গেল চারদিক। আমরা সঙ্গে সঙ্গে মনস্থির করে ঘরে ঢুকে অন্ধকারে হাতড়ে হাতড়ে যে যার জামা প্যান্ট পরে নিলাম। মোহনের টর্চ ছিল, টর্চ জেলে হাত ঘড়িতে দেখে নিলাম রাত তখন 2:30। এখনই পালাতে হবে এখান থেকে, না হলে যে কোনো মুহূর্তে ভয়ানক একটা কিছু ঘটে যেতে পারে। আমরা কোনো রকমে দরজা খুলেই এক লাফে বাইরের বাগানে এসে পড়লাম। তারপর পেছন ফিরে দেখি দালানের দরজার কাছে পোড়া ঝলসানো চেহারার এক বিকট মূর্তি দাঁড়িয়ে আছে। মানুষ তাকে বলবো না। মানুষ কখনো অত কুৎসিত হয় না, মানুষ কখনো অত দীর্ঘ হয় না, মানুষের চোখ দিয়ে কখনো অত আগুন বেরোয় না। আমরা বেশিক্ষণ চেয়ে থাকতে পারলাম না সেদিকে। বাগানের দরজার খিল খুলে বাইরে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। অদূরে একটি আদিবাসী বস্তি ছিল। বাকি রাতটুকু সেখানে কাটিয়ে ভোরের ট্রেনে হাওড়ায়।